কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার সাফল্য মূলত বুথ লেভেল আধিকারিকদের ওপর নির্ভরশীল এবং নির্বাচন কমিশন তাদের ওপর পূর্ণ আস্থা রাখছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। এদিকে বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব মনোজ পান্ত আগামীকাল জেলা শাসকদের নিয়ে এক বৈঠক করবেন। দেশের গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশন এসআইআর করছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। বিজেপি অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীদের সীমান্ত দিয়ে এ রাজ্যে ঢুকিয়ে পশ্চিমবঙ্গে জনবিন্যাসের পরিবর্তনের চেষ্টা করছে। 2017 ও 2022 সালের টেট পরীক্ষায় প্রতিটি ভুল প্রশ্নের জন্য যেসব পরীক্ষার্থী সেগুলির উত্তর দিয়েছিলেন তাদের প্রত্যেককেই নম্বর দেওয়া হবে বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। জলপাইগুড়ি স্কুলের প্রধান শিক্ষিকাকে হেনস্থার ঘটনায় কলকাতা হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেছে। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস আজ জল তরঙ্গ নামে এক অভিনব কর্মসূচির আওতায় নদীপথে হাওড়া ও দক্ষিণ 24 পরগনার একাধিক গ্রাম পরিদর্শন করেন। আজ বিশ্ব মৎস্য চাষ দিবস। মৎস্য সম্পদ সুরক্ষিত রাখা ও মাছ চাষের গুরুত্ব তুলে ধরতে নানা অনুষ্ঠানে আজকের দিনটি পালন করা হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ার সাফল্য মূলত বুথ লেভেল আধিকারিকদের ওপর নির্ভরশীল এবং নির্বাচন কমিশন তাদের ওপর পূর্ণ আস্থা রাখছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। রাজ্যে বেশ কয়েকজন বিএলওর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগের প্রেক্ষিতে তিনি স্পষ্ট জানান, বিএলওরা রাত দিন পরিশ্রম করছেন। কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, কিন্তু 99% বিএলও সম্পূর্ণ দায়বদ্ধতার সঙ্গে কাজ করছেন, সাংবিধানিক দায়িত্বও পালন করছেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে ইভিএম ও ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল কর্মসূচি এফএলসি উপলক্ষে আজ নিউ টাউনে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এই কর্মশালার উদ্বোধন করবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, 27 নভেম্বর থেকে রাজ্যের 10টি জেলায় শুরু হবে ইভিএম ও ভিভিপ্যাটের এফএলসি প্রক্রিয়া, যা চলবে 15 জানুয়ারি পর্যন্ত। মোট 52টি স্থানে চেকিং হবে। এ কারণে রাজ্যের 24টি জেলার নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলা শাসক, জেলা ইভিএম নোডাল অফিসার ও এফএলসি সুপারভাইজাররা এই কর্মশালায় অংশ নেন। এদিকে মুখ্য সচিব মনোজ পান্ত বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আগামীকাল নবান্নে জেলা শাসকদের সঙ্গে এক বৈঠক করবেন। নির্বাচনী পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি ইভিএম এর প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার কথা ওই বৈঠকে। অন্যদিকে এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী মঙ্গলবার উত্তর 24 পরগনার বনগাঁয় সভা ও রোড শো করবেন। রাজ্যে এসআইআর এর কাজে যুক্ত বুথ লেভেল আধিকারিকদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় এনিউমারেশন ফর্ম এবং অনলাইন পোর্টালে দেওয়া তাদের ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ না করার আবেদন জানিয়ে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে লেখা ওই চিঠিতে বিএলওদের নম্বর প্রকাশ্যে সকলকে দেওয়ার ফলে তারা প্রতারিত হতে পারেন এবং বিশেষ করে মহিলা বিএলওরা বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে পারেন বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এদিকে পথ দুর্ঘটনায় মৃত শীতলকুচির বিএলও ললিত অধিকারীর পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ললিত বাবুর স্ত্রীর হাতেই চেক তুলে দেন। অন্যদিকে কর্তব্যরত অবস্থায় মৃত আরো 3 বুথ লেভেল আধিকারিক, জলপাইগুড়ির শান্তিমুন্নি এক্কা, পূর্ব বর্ধমানের নমিতা হাসদা ও কোন্নগরের তপতি বিশ্বাসের পরিবারকেও এককালীন সহায়তা করার বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের গণতন্ত্রকে সুরক্ষিত রাখতেই নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর করছে। গুজরাতের ভুজে আজ বিএসএফ এর প্রতিষ্ঠা দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী শাহ বলেন, দেশ থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা হবে। যেসব রাজনৈতিক দল এসআইআর এর বিরোধিতা করছে তাদের তীব্র সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। कुछ राजनीतिक दल ये घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है इसका खिलाफत कर रहे हैं। इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है।
এদিকে রাজ্য বিজেপি অভিযোগ করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীদের সীমান্ত দিয়ে এ রাজ্যে ঢুকিয়ে পশ্চিমবঙ্গের জনবিন্যাসের পরিবর্তন ও রাজ্যের সর্বনাশ করছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতার ডেপুটি নির্বাচন কমিশনারের সঙ্গে এক বৈঠক করে এই অভিযোগ জানান। পরে বিরোধী দলনেতা সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে যেভাবে রাজ্যের জনবিন্যাসের পরিবর্তন করা হচ্ছে তা তুলে ধরা হয় কমিশনের কাছে। পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে, ডেমোগ্রাফি বদলে দিয়েছে। এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং প্রত্যেক হিন্দু শরণার্থীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করারও দাবি জানানো হয়। 2017 ও 2022 সালের টেট পরীক্ষায় প্রতিটি ভুল প্রশ্নের জন্য যেসব পরীক্ষার্থী সেগুলির উত্তর দিয়েছিলেন তাদের প্রত্যেককেই নম্বর দেওয়া হবে বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। ওই পরীক্ষায় মোট 47টি প্রশ্নের উত্তর নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট আজ জমা পড়ে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন পদ্ধতিতেই নম্বর দেবে সেটা আগামী সোমবার জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। ওই দিনই তিনি মামলার চূড়ান্ত রায় দেবেন। উল্লেখ্য, 2017 ও 2022 সালের টেটের প্রশ্ন ভুল ছিল এই অভিযোগ করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। 2017 সালের টেটে 23টি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ। প্রথমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বিশেষ কমিটি গড়ে সেই অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্তা। একইভাবে 2022 সালের টেটেও 24টি প্রশ্ন ভুলের অভিযোগ সংক্রান্ত মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। দুটি নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মামলায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়ে 3 সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দেয়। সেই কমিটির রিপোর্টই আজ আদালতে জমা পড়ে। জলপাইগুড়ি স্কুলের প্রধান শিক্ষিকাকে হেনস্থার ঘটনায় কলকাতা হাইকোর্ট জেলা স্কুল পরিদর্শক ডিআই এর রিপোর্ট তলব করেছে। বিচারপতি কৌশিক চন্দ্র আজ এই অভিযোগ সম্পর্কে বিষয় প্রকাশ করেন। গত 13ই নভেম্বর এই সংক্রান্ত যে ভিডিও প্রকাশিত হয়েছে তার সত্যতা জানতে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রধান শিক্ষিকা সুতপা দাস পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে যে মামলা করেছিলেন তার ভিত্তিতেই এই নির্দেশ। উল্লেখ্য, জলপাইগুড়ির সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের পর প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবোস করানো হয় বলে অভিযোগ। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর ও কলকাতা। এই সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15ই ডিসেম্বর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস আজ জল তরঙ্গ নামে এক অভিনব কর্মসূচির আওতায় নদীপথে হাওড়া ও দক্ষিণ 24 পরগনার একাধিক গ্রাম পরিদর্শন করেন। অংশ নেন বিভিন্ন কর্মসূচিতেও। সকালে কলকাতার পুলিশ জেটি থেকে তিনি স্টিমারে রওনা দেন। পূর্বাঞ্চলীয় সংস্কৃতি পরিষদের উদ্যোগে লঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জলপথে প্রথমে হাওড়ার নাজিরগঞ্জে পৌঁছানোর পর হুগলি কোচিন শিপইয়ার্ডের আধিকারিক, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অন্য প্রতিনিধিরা রাজ্যপালকে স্বাগত জানান। ছাত্রছাত্রীদের সঙ্গে কথোপকথন ও বন্দে মাতরম পরিবেশনার মাধ্যমে শুরু হয় কর্মসূচি। এরপর রাজ্যপাল যান রাধা গোবিন্দ মন্দিরে। তারপর টোটো এলাকায় ঘুরে দেখেন, দোকানে বসে চা পানও করেন। হুগলি কোচিন শিপইয়ার্ড পরিদর্শন ও শিপইয়ার্ড মিউজিয়ামও ঘুরে দেখেন তিনি। এটি মূলত এক ধরনের জনসংযোগ কর্মসূচি বলে রাজ্যপাল জানান। Of the Jal Taranga program. Through the Hooghly, we want to ride with the people, with the students, with the youth, with sportsmen, with entrepreneurs, a cross-section of the Bengal society. To visit the coastal villages, to listen to their grievances, to spend time with them, understand their feelings, and to take action in their grievances, whatever is presented before the governor. This is basically a kind of people connect program, which is a continuation of the field visits, which was started 3 years back here. বিকেলে সিভি আনন্দ বোস জলপথে বজবজ পৌঁছন। সেখানে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি তিনি তাদের সঙ্গে দোকানে বসে চা পান করেন। একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলেও বেশ কিছুক্ষণ সময় কাটান। আজ বিশ্ব মৎস্য যাত্রী দিবস। মৎস্য সম্পদ সুরক্ষিত রাখা ও মাছ চাষের গুরুত্ব তুলে ধরতে নানা অনুষ্ঠানে আজকের দিনটি পালন করা হচ্ছে। 1997 সালের ওয়ার্ল্ড ফিশারম্যান অর্গানাইজেশনের সিদ্ধান্ত মেনে সারা দেশের সঙ্গে এ রাজ্যেও মৎস্যজীবী সংগঠনগুলি দিনটি উদযাপন করে। একটি প্রতিবেদন।
মৎস্যজীবীদের বঞ্চনা করে সমগ্র বাংলার উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজ্যের প্রাক্তন মৎস্যমন্ত্রী বর্তমান রামনগর কেন্দ্রের বিধায়ক অখিল গিরি। পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে আজ বিশ্ব মৎস্যজীবী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, সমুদ্র সাথী প্রকল্পের টাকা প্রাথমিকভাবে দুটো কিস্তিতে সরকারের মিটিয়ে দেওয়া উচিত। এই বিষয়ে প্রশ্ন করা হলে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, আবেদনকারী অনেকেই এই ভাতার যোগ্য নন। তালিকাটা তৈরি হয়েছে, সেই তালিকাটা হয়েছে কিছু সংশোধন করবার আছে, সেটা সংশোধন হয়ে গেলে সরকার উদ্যোগ নিয়ে কাজ করছে। অনেকে আছেন, আবার অনেকে নেই। যারা নেই তাদের তালিকাটা বাদ দিয়ে যারা আছেন তাদেরকে আমরা সাহায্য করছি। আমাদের মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অভিজিৎ চক্রবর্তী, মন্দারমণি, পূর্ব মেদিনীপুর, আকাশবাণী সংবাদ। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8:10-এ।